হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমাদের কেমিক্যাল বন্ডিং চলছে ক্লাস 9 এর জন্য। কেমিক্যাল বন্ডিং এর অলরেডি একটা ক্লাস আমরা করে ফেলেছি। আজকে আমরা সেকেন্ড ক্লাসে যাব। তো কেমিক্যাল বন্ডিং শুরু করবার আগে চলো একটা কোশ্চেন সলভ করে নিই, একটা কোশ্চেন আনসার সলভ করে নিই। ধরো কোশ্চেনটা বলছে যে ড্র আ স্ট্রাকচার অফ কার্বন অ্যাটম, যেটা কিনা কার্বন 612। ড্র the structure of carbon 612। এই কার্বন 612 টার স্ট্রাকচার ড্র করতে বলছে, ঠিক আছে? এবং এর কি কি জিনিস জানতে চাইছে, and mention its কি কি জানতে চাইছে। দেখো, নাম্বার 1 জানতে চাইছে হচ্ছে অ্যাটমিক নাম্বার, নাম্বার 2 জানতে চাইছে মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার জানতে চাইছে, মাস নাম্বার জানতে চাইছে, ঠিক আছে? আর জানতে চাইছে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কতগুলো আছে। ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন নাম্বার, এই জিনিসগুলো জানতে চাইছে, রাইট? তো চলো আচ্ছা, তারপরে একটা কোশ্চেন নিচ্ছি। এটা কোশ্চেন বললাম এ, সেম টাইপের কোশ্চেনে বি নিচ্ছি। বলছে অলসো গিভ এন এক্সাম্পল অফ ইটস আইসোটোপ। also give an example of its isotope। এর আইসোটোপেরও একটা এক্সাম্পল দিতে বলছে এবং তার নিউট্রন নাম্বারও মেনশন করতে বলছে। and mention its neutron number। আইসোটোপটার নিউট্রন নাম্বার চাইছে। ঠিক আছে? আচ্ছা, একটা সি পার্টও আছে কোশ্চেনটাতে। ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস এন্ড ভ্যালেন্সি। ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস এন্ড ভ্যালেন্সি। দুজনেরই ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি নাম্বার জানতে চাইছে। সো কোশ্চেন ক্লিয়ার তোমাদের? এটা হ্যাঁ কেমিক্যাল বন্ডিং এর পার্ট নয়, কেমিক্যাল বন্ডিং শুরু করব, এটা এক্স্যাক্টলি কেমিক্যাল বন্ডিং এর পার্ট নয়। তবে কেমিক্যাল বন্ডিং শুরু করবার আগে আমি অ্যাটমিক স্ট্রাকচারে একটা রিভিশন করছি। বেসিক্যালি কেমিক্যাল বন্ডিং শুরু করবার আগে অ্যাটমিক স্ট্রাকচারে রিভিশন করছি, কারণ অ্যাটমিক স্ট্রাকচারের সমস্ত স্ট্রাকচারটা কেমন না কেমন এটা সবটা মাথায় থাকলে তোমার কেমিক্যাল বন্ডিং করতে অনেক সুবিধা হবে। তাই অ্যাটমিক স্ট্রাকচারটা রিভিশন করে নিচ্ছি, কনফিগারেশন গুলো তোমার মনে আছে কিনা। কার্বন 612 এর স্ট্রাকচার দিতে বলেছে আর অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, সমস্ত নাম্বারগুলো বলতে বলেছে। চলো তাহলে প্রথম কোশ্চেনটাকে অ্যাটেন্ড করছি। কার্বন 612 মানে এর অ্যাটমিক নাম্বার জেড হচ্ছে, অ্যাটমিক নাম্বারকে আমরা জানি জেড দিয়ে বলি, তাই তো? সো অ্যাটমিক নাম্বার জেড ইজ ইকুয়াল টু 6, যেটা কিনা নিচে লেখা থাকে। মাস নাম্বার এ ইজ ইকুয়াল টু 12, যেটা উপরে লেখা থাকে। আচ্ছা, প্রোটন নাম্বারটা কোনটা? প্রোটন নাম্বার হচ্ছে যেটা অ্যাটমিক নাম্বার, ওটাই প্রোটন নাম্বার। আচ্ছা, নিউট্রন নাম্বার কোনটা? নিউট্রন নাম্বার হচ্ছে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, হুইচ ইজ 12 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6। আর ইলেকট্রন নাম্বার কোনটা? ইলেকট্রন নাম্বার হচ্ছে যেটাই প্রোটন নাম্বার ওটাই ইলেকট্রন নাম্বার, যেটাই প্রোটন নাম্বার ওটাই অ্যাটমিক নাম্বার ওটাই ইলেকট্রন নাম্বার। তাহলে প্রোটন নাম্বার পেয়ে গেছি, নিউট্রন নাম্বার পেয়ে গেছি, ইলেকট্রন নাম্বার পেয়ে গেছি, অ্যাটমিক নাম্বার পেয়ে গেছি, মাস নাম্বার পেয়ে গেছি, সবকটা পেয়ে গেছি। স্ট্রাকচার ড্র করতে বলেছে, তো ড্র করা যাক। চলো, এই যে কার্বনের নিউক্লিয়াসটা আঁকলাম, নিউক্লিয়াসে আছে বলছে 6 প্রোটন আর 6 নিউট্রন। নিউক্লিয়াসটা এঁকেছি, তাতে 6 প্রোটন আর 6 নিউট্রন আছে। এবারে যে 6টা ইলেকট্রন আছে, কটা ইলেকট্রন? ইলেকট্রন আছে 6টা। তাহলে কে শেলে কটা থাকবে? 2টো। আর এল শেলে থাকবে হচ্ছে 4টে। এটা হবে কনফিগারেশন, তাই তো? ইলেকট্রনের কনফিগারেশন এটাই হবে। কে শেলে 2টো থাকবে, এল শেলে 4টে থাকবে। এই কে শেল ড্র করলাম, প্রথম শেল। এই শেলে 2টো ইলেকট্রন আছে, 1টা 2টো। আর এই সেকেন্ড শেল ড্র করলাম, এল শেল। এই এল শেলে আছে 4টে ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে, টোটাল আছে 6টা ইলেকট্রন। ঠিক আছে? তাহলে কার্বনের ড্রয়িং হয়ে গেল। আচ্ছা, গোলটা আমার খুব একটা ভালো হয়নি, এক্সাম হলে ড্র করতে দিলে একটু গোলটা ভালো করে ড্র করো, সার্কেলটা ভালো করে করো, ঠিক আছে? কম্পাস দিয়ে করো দরকার হয়। তাহলে এটা হয়ে গেল কার্বনের স্ট্রাকচার। এবারে চেয়েছি এর একটা আইসোটোপ। তো চলো আইসোটোপ দেওয়া যাক। বি কোশ্চেন,
আইসোটোপ মানে হচ্ছে সেম অ্যাটমিক নাম্বার কিন্তু ডিফারেন্ট মাস নাম্বার। তাহলে আইসোটোপ অফ কার্বন C12 ইজ কার্বন 614, কার্বন 612 এর আইসোটোপ হচ্ছে কার্বন 614। কম্পেয়ার করে নেওয়া যাক কার্বন 612 আর কার্বন 614 এ অ্যাটমিক নাম্বার হচ্ছে এখানে 6, মাস নাম্বার হচ্ছে 12, প্রোটন নাম্বারও 6, ইলেকট্রন নাম্বারও 6, নিউট্রন নাম্বারও 6। এখানে অ্যাটমিক নাম্বার হচ্ছে সরি এটা 8 হবে, সরি 8 অ্যাটমিক নাম্বার 8, মাস নাম্বার তো 14, সরি অ্যাটমিক নাম্বার কেন 8 হতে যাবে, অ্যাটমিক নাম্বার তো 6ই থাকবে, ঠিকই ছিল। অ্যাটমিক নাম্বার 6, মাস নাম্বার 14, নিউট্রন নাম্বার 8 হবে, রাইট। সো অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, আইসোটোপটা কি, আইসোটোপটা হচ্ছে 614, কার্বন 612 এর আইসোটোপ হচ্ছে কার্বন 614। আইসোটোপ কারা, যাদের সেম অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট মাস নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার কিন্তু ডিফারেন্ট মাস নাম্বার, তাদের কি বলা হয়েছে আইসোটোপ, রাইট। তাহলে আইসোটোপ গুলো হচ্ছে সেম অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট মাস নাম্বার। মাস নাম্বার কত 14, প্রোটন নাম্বারও 6, ইলেকট্রন নাম্বার 6, কিন্তু নিউট্রন নাম্বার হয়ে যাচ্ছে 14 - 6 দ্যাট ইজ 8, তাই তো। মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার মাইনাস করে নিউট্রন নাম্বার পাওয়া যায়, এখানে নিউট্রন নাম্বার কিন্তু 8 পাওয়া গেল, রাইট। এদের ভ্যালেন্সি জানতে চেয়েছে। ভ্যালেন্সি মানে ভ্যালেন্স ইলেকট্রনে কতগুলো নন মেটাল কার্বন, কি কার্বন হচ্ছে নন মেটাল, সি কোশ্চেনটা চেয়েছে ভ্যালেন্সি। ভ্যালেন্সির ফর্মুলা কি নন মেটালের জন্য, নন মেটাল হলে ভ্যালেন্সির ফর্মুলা হচ্ছে, নন মেটালদের জন্য ভ্যালেন্সির ফর্মুলা হচ্ছে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন, 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন যতগুলো আছে 8 থেকে যেন মাইনাস করতে হবে, সরি। তাহলে কতগুলো হবে, ভ্যালেন্স ইলেকট্রন 4টে আছে, তাহলে 8 - 4 দ্যাট ইজ 4, ভ্যালেন্সি হচ্ছে 4। কারণ ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে একটাতে দেখে নি, এই যে দেখতে পাচ্ছি ভ্যালেন্স শেল, এটা হচ্ছে ভ্যালেন্স শেল, আর এই ভ্যালেন্স শেলে ভ্যালেন্স ইলেকট্রন আছে 4টে ভ্যালেন্স ইলেকট্রন, 4টে ভ্যালেন্স ইলেকট্রন এখানে আছে, কারণ দেখতেই পাচ্ছি ভ্যালেন্স শেলটা হচ্ছে এল শেল, এল শেলে 4টে ভ্যালেন্স ইলেকট্রনের প্রেজেন্স আছে দেখতে পাচ্ছি আমরা, তাই তো। তাহলে ভ্যালেন্সি হয়ে গেল কত, ভ্যালেন্সি হয়ে গেল 4। কারণ 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন নন মেটালদের জন্য, কার্বন কি মেটাল না, কার্বন নন মেটাল, নন মেটালের জন্য কি হবে 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 4, সো 8 - 4 করলে 4 আসছে, হচ্ছে আমাদের ভ্যালেন্সি। আশা করি তাহলে মাথায় ঢুকে গেছে। চলো তাহলে আমরা বন্ডিং এর কতটা হয়েছিল দেখে বাকিটা শুরু করি। প্রথমে আমরা দেখবো নিড ফর কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর দরকার পড়লো কেন, অ্যাটম গুলো তো এমনি এমনি থাকতে পারতো, হঠাৎ করে তারা কেমিক্যাল বন্ডিং বানিয়ে, কেমিক্যাল বন্ড বানিয়ে কম্পাউন্ড কেন বানাতে গেল, তোমাকে আমাকে পড়তে হতো না তাহলে? কেমিক্যাল বন্ডিং এর দরকার কেন পড়লো, ঠিক আছে। সো নাম্বার 1 হচ্ছে, একটা হচ্ছে অক্টেট স্টেবিলাইজেশন। অক্টেট স্টেবিলাইজেশন, এই কথার মানে কি, অক্টেট স্টেবিলাইজেশন মানে কি, ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন অ্যাচিভ করলে অ্যাটম গুলো স্টেবিলিটি পায়, দ্যাট ইজ 8 ইলেকট্রন fulfillment of 8 electrons in valence shell. ভ্যালেন্স শেলে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে অ্যাটম গুলো ফুলফিল স্টেবিলিটি পায়, ঠিক আছে। এটাকেই বলে অক্টেট রুল। মানে ভ্যালেন্স শেলে কারণ হতে পারে, যেরকম কার্বনের কতগুলো ছিল এক্ষুনি দেখলাম, কার্বনের ভ্যালেন্স শেলে ছিল 4টে, তাহলে কার্বন কিন্তু স্টেবিলাইজড হলো না, তাই তো। তাহলে ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন থাকতে হবে, ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন হতে হবে তবে গিয়ে স্টেবিলিটি পায়। তাহলে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন হলে স্টেবিলিটি পাওয়া যায়, তাই 8টা ইলেকট্রন অ্যাচিভ করার চেষ্টা করে সকলে। ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন অ্যাচিভ করার জন্য কি করতে হয়, যা কেউ ইলেকট্রন নেয়, কেউ ইলেকট্রন দেয়, কেউ ইলেকট্রন শেয়ার করে, এইভাবে বন্ডিং তৈরি হয়। তাহলে ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন অ্যাচিভ করার মাধ্যমে স্টেবিলাইজেশন আসে, এটাকে বলে অক্টেট, ঠিক আছে। অক্টেট স্যাটিসফ্যাকশন হয়ে গেল। আর এর মাধ্যমে কি হয়, অ্যাটেনমেন্ট অফ নোবেল গ্যাস কনফিগারেশন, অ্যাটেনমেন্ট অফ নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন।
নোবেল গ্যাসের মতন ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করার চেষ্টা করে। নোবেল গ্যাসের অক্টেট থাকে। নোবেল গ্যাসের মতন কেন হওয়ার চেষ্টা করে? নোবেল গ্যাসের ভ্যালেন্সিয়ালে অলরেডি 8টা করে ইলেকট্রন আছে, মানে নোবেল গ্যাসের ভ্যালেন্সিয়ালে অলরেডি অক্টেট আছে। নোবেল গ্যাস হচ্ছে সব থেকে, মানে দুনিয়ার সব থেকে শান্তিপূর্ণ গ্যাস, ঠিক আছে। ওরা হচ্ছে কোনো রিঅ্যাকশন করতে চায় না, কারণ ওদের ভ্যালেন্সিয়াল অলরেডি স্টেবিলাইজড, ওদের ভ্যালেন্সিয়ালে অলরেডি অক্টেট আছে, 8টা করে ইলেকট্রন আছে। তাই ওদের মতন হওয়ার চেষ্টা করে, তাই ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করে, অক্টেট স্যাটিসফ্যাকশনের চেষ্টা করে, এইভাবে অ্যাটম গুলো স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করে। আর তার জন্যই কেমিক্যাল বন্ডিং ওদের করতে হয়। ওকে, তাহলে এই দুটো পারপাস আমরা দেখলাম, ঠিক আছে। নোবেল গ্যাস কেমন? কারণ নোবেল গ্যাস হচ্ছে হাইলি স্টেবল, নোবেল গ্যাসটা হচ্ছে হাইলি স্টেবল, হচ্ছে হাইলি স্টেবল বা মোস্ট স্টেবল বলতে পারি। আচ্ছা, কেউ কেউ বলবে স্যার হিলিয়ামের তো অক্টেট নেই। হ্যাঁ, হিলিয়ামের জন্য কি আছে দেখে নি। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে k = 2, কারণ হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। তাই হিলিয়ামের প্রোটনও দুটো আর ইলেকট্রনও দুটো, এবং ওই দুটো ইলেকট্রনই k শেলে প্রেজেন্ট আছে। তাহলে এর কিন্তু ভ্যালেন্সিয়ালে অক্টেট নেই, ডুপ্লেট আছে। এর ভ্যালেন্সিয়ালে অক্টেট নেই, ডুপ্লেট আছে, মানে ভ্যালেন্সিয়ালে কিন্তু 8টা ইলেকট্রন প্রেজেন্স নেই, এর ভ্যালেন্সিয়ালে দুটো ইলেকট্রন প্রেজেন্স আছে, এবং তার থ্রু দিয়ে স্টেবিলিটি পায়, ডুপ্লেট স্টেবিলাইজড। তাই কোন কোন অ্যাটম আছে, কোন কোন অ্যাটম, যেরকম দেখে নাও লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই অ্যাটমগুলো, ইভেন হাইড্রোজেনও, এই অ্যাটমগুলো এরা ডুপ্লেট স্টেবিলাইজেশন অ্যাচিভ করার চেষ্টা করে, মানে এদের ভ্যালেন্সিয়ালে দুটো করে ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করে, এরা কিন্তু ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন আনার চেষ্টা করে না। তাহলে আমরা দেখলাম কেমিক্যাল বন্ডিং এর 3টে মেন মানে রিকোয়ারমেন্ট আছে, মানে অ্যাটম গুলো কেন বন্ডিং করতে গেল হঠাৎ করে, খেয়ে দে কাজ নেই, অ্যাটম গুলো এমনি এমনি বন্ডিং এ নেমে পড়লো, কেন অ্যাটম গুলো বন্ডিং করতে গেল? অ্যাটম গুলো বন্ডিং করতে যাওয়ার পিছনে 1 নম্বর কারণ, অ্যাটম গুলো বন্ডিং করতে যাওয়ার পিছনে নাম্বার 1 রিজন হচ্ছে অক্টেট স্টেবিলাইজেশন। অ্যাটম গুলো বন্ডিং করতে গেল কারণ অক্টেটের মাধ্যমে ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন অ্যাচিভ করার মাধ্যমে স্টেবিলাইজেশন পেতে চায়। তাহলে ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন অ্যাচিভ হলে স্টেবিলাইজেশন হবে, সেই জন্য ওরা করতে গেল, বন্ডিং করার চেষ্টা করলো। আর ওই ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন কাদের কাদের আছে, দিয়ে অক্টেট কাদের কাদের অলরেডি স্টেবিলাইজড, কোন কোন অ্যাটম অলরেডি স্টেবিলাইজড, সেটা হচ্ছে নোবেল গ্যাসগুলো। এই নোবেল গ্যাসগুলো যেহেতু অলরেডি ভ্যালেন্সিয়ালে 8টা করে ইলেকট্রন আছে, ওরা যেহেতু অলরেডি স্টেবিলাইজড, সেই কারণে ওদের মতনই হওয়ার জন্য, ওদের মতন হতে পারলে স্টেবিলিটি পাওয়া যাবে, এবং সেই কারণেই এরা অক্টেট স্টেবিলাইজেশনের মাধ্যমে, মানে ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন অ্যাচিভ করার মাধ্যমে অ্যাটম গুলো চেষ্টা করলে যদি স্টেবিলিটি পাওয়া যায়, রাইট। আবার কোন কোন অ্যাটম আছে তারা ডুপ্লেট স্টেবিলাইজেশনেই স্টেবিলাইজ হয়ে গেল, ওদের অক্টেটের দরকার হলো না। কারা তারা? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। সো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এরা কিন্তু চেষ্টা করলো যে এদের অক্টেটের দরকার নেই, এদের ডুপ্লেট মানে ভ্যালেন্সিয়ালে দুটো ইলেকট্রন হলেই এরা স্টেবিলিটি পেয়ে যাবে। কাদের মতন? কারণ হিলিয়ামের মতন। হিলিয়ামও হচ্ছে ভ্যালেন্সিয়ালে দুটো ইলেকট্রন আছে, এর অক্টেট নেই, ডুপ্লেট আছে। একমাত্র হিলিয়াম, একমাত্র নোবেল গ্যাসগুলোর মধ্যে হিলিয়ামই হচ্ছে যার ভ্যালেন্সিয়ালে দুটো ইলেকট্রন আছে, এবং সেটা থ্রু দিয়ে ডুপ্লেট স্টেবিলাইজেশনও পেয়ে যাচ্ছে, মানে ভ্যালেন্সিয়ালে দুটো ইলেকট্রন আছে এবং তাতেও স্টেবিলাইজড, ওর অক্টেটের দরকার হচ্ছে না। তাই লিথিয়ামের দেখা দেখি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এই 3টে এলিমেন্ট বললো আমরাও ভ্যালেন্সিয়ালে তাহলে 8টা ইলেকট্রনের চেষ্টা করবো না, সবাই তো অক্টেটই করছে, আমরা ডুপ্লেট স্টেবিলাইজেশনই অ্যাচিভ করার চেষ্টা করে আমরাও স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করতে পারি। এই হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডিং এর পারপাস, মানে কেন কেন অ্যাটম গুলো হঠাৎ করে খেয়ে দিয়ে কাজ নেই বন্ডিং করতে নেমে পড়েছে, এই স্টেবিলিটি পাওয়ার জন্য। এবার স্টেবিলিটি পাওয়ার বিভিন্ন উপায় আছে, নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করে, অক্টেট কনফিগারেশন অ্যাচিভ করে, ডুপ্লেট কনফিগারেশন অ্যাচিভ করে বিভিন্ন ভাবে স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার? এবারে এই যে স্টেবিলাইজেশন পাওয়ার চেষ্টা করছে, এটা 3টে উপায় আছে, 3 ওয়েজ, ঠিক আছে। যে তার মানে কেমিক্যাল বন্ডটা কি দাঁড়াচ্ছে, হোয়াট ইজ, আমরা বলি তাহলে কেমিক্যাল বন্ড কি বলবো, এটা দরকার কেন হলো সেটা দেখলাম, স্টেবিলিটি পাওয়ার জন্য বন্ড বানাচ্ছে। বন্ডটা কি তাহলে? বন্ডটা কি? দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু অ্যাটমস, দুটো অ্যাটমস এর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আছে ওটাকে আমরা কেমিক্যাল বন্ড বলছি। এই ফোর্স অফ অ্যাট্রাকশন কখন ডেভেলপ হচ্ছে? যখন তারা অক্টেট বা ডুপ্লেট স্টেবিলাইজেশনের চেষ্টা করছে। আর এটা কিভাবে করতে পারে? 3টে উপায় করতে পারে, 3 ওয়েজ, 3টে উপায়। একটা হচ্ছে লুজিং ইলেকট্রনস,
ভ্যালেন্স শেলে ইলেকট্রন লস করে, একটা হচ্ছে ভ্যালেন্স শেলে নিউ ইলেকট্রন গেইন করে, আর একটা হচ্ছে শেয়ারিং করে। ভ্যালেন্স শেলের সাথে একজনের ভ্যালেন্স শেলের সাথে অন্যজনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন শেয়ারিং করে, একজনের ভ্যালেন্স শেলের সাথে অন্যজনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন শেয়ারিং করে। এই তিনটি উপায় আমরা কেমিক্যাল বন্ডিং দেখব ফর্ম হয়। এখন এই যে তিনটি উপায়, এর মধ্যে লস আর গেইন করে যদি কেমিক্যাল বন্ড তৈরি হয়, তখন আমরা জানি, অলরেডি আমরা পড়েছি, আয়নিক বন্ড তৈরি হয়। যে লস হলো আর গেইন হলো দিয়ে যদি কেমিক্যাল বন্ড তৈরি হয়, তখন আয়নিক বন্ড তৈরি হয়। আর শেয়ারিং করে যদি কেমিক্যাল বন্ড তৈরি হয়, তখন কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। এটা আমরা অলরেডি জেনেছি, তাই তো? তাই আমরা কেমিক্যাল বন্ডিং কে মোটামুটি যদি ডিভাইড করতে হয় কত রকম ভাবে বলতে পারি, তাহলে কেমিক্যাল বন্ডিং মেনলি কিন্তু কেমিক্যাল বন্ডিং কে আমরা দুই রকম ভাবতে পারি। একটা হচ্ছে যেখানে যেখানে তোমার ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়, যাকে ট্রু বন্ড বলা যেতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে ট্রু কেমিক্যাল বন্ড। ট্রু কেমিক্যাল বন্ড সেখানে কি হয়, সেখানে হচ্ছে এক্সচেঞ্জ অফ ইলেকট্রন হয়। কিরকম ভাবে হয়? লস নয়, গেইন নয়, শেয়ার, এক্সচেঞ্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের এক্সচেঞ্জ হয় দিয়ে যদি কেমিক্যাল বন্ডিং হয়, তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রু কেমিক্যাল বন্ড, ঠিক আছে, কেমিক্যাল। আর যদি ট্রু কেমিক্যাল বন্ড না হয়, জাস্ট এমনি একটা অ্যাট্রাকশন আছে যেখানে ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়নি, তখন তাকে আমরা ফিজিক্যাল ফোর্স বলি। যেরকম সারফেস টেনশন, এটা ফিজিক্যাল ফোর্স, ঠিক আছে, যেখানে নো এক্সচেঞ্জ অফ ইলেকট্রন, এক্সচেঞ্জ অফ ইলেকট্রন হয়নি কিন্তু কোনো অ্যাট্রাকশন ডেভেলপ হয়ে গেছে, নো এক্সচেঞ্জ অফ ইলেকট্রন। ইলেকট্রনের এক্সচেঞ্জ হলে ট্রু কেমিক্যাল বন্ড গুলো ফর্ম হয়, যেগুলো হচ্ছে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, এটসেট্রা। আর এক্সচেঞ্জ অফ ইলেকট্রন হয়নি কিন্তু তারপরে একটা অ্যাট্রাকশন ডেভেলপ হয়ে গেছে, তখন তাকে আমরা ট্রু কেমিক্যাল বন্ড বলি না, সেগুলো ডিফারেন্ট টাইপের ফিজিক্যাল ফোর্সেস। কেমিক্যাল বন্ড কত রকম হতে পারে? আগের দিনকে আমরা আয়নিক বন্ডের ব্যাপারে করেছিলাম, একবার ক্লাসিফিকেশনটা দেখে নি। কেমিক্যাল বন্ড মেনলি তিন রকমের হতে পারে, তাই তো? একটা হচ্ছে আয়নিক বন্ড, NaCl নিশ্চয়ই মনে আছে, আগের দিন করেছিলাম NaCl এর এক্সাম্পল, আর বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হোমওয়ার্কে দিয়েছিলাম। একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, যেটা আজকে দেখবো একটু, ঠিক আছে, Cl2 ক্লোরিন মলিকিউল। আর কি হতে পারে? Cl2, O2, N2, এই সমস্ত মলিকিউলগুলোতে কোভ্যালেন্ট বন্ড আছে। এগুলো এলিমেন্ট, কম্পাউন্ড হলে ওয়াটার, মিথেন, অ্যামোনিয়া। আর একটা বন্ড হয় কোঅর্ডিনেট বন্ড, যেটার ব্যাপারে আমরা হায়ার ক্লাসে পড়বো, ক্লাস 10-এ গিয়ে পড়বো। কোঅর্ডিনেট বন্ড, তাহলে তিন রকমের বন্ড হতে পারে দেখছি। একটা হচ্ছে তোমার আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। আয়নিক বন্ডের ব্যাপারে আগের দিন পড়েছিলাম, NaCl এর এক্সাম্পলও করেছিলাম। আজকে ম্যাগনেসিয়াম অক্সাইডের এক্সাম্পল একটা করে নি, হোমওয়ার্কে দিয়েছিলাম। কেউ কি করেছে হোমওয়ার্ক? আয়নিক বন্ড হিসাবে আমরা আজকে ম্যাগনেসিয়াম অক্সাইডের এক্সাম্পলটাকে করব, ম্যাগনেসিয়াম অক্সাইডের এক্সাম্পলটাকে করব। ওকে, তাহলে প্রথমে আমরা এর জন্য ডিটেইলসটা জানতে হবে। আমরা এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের এক্সাম্পলটাকে কিরকম করে নেব? আমরা এটাকে তিনটে ওয়েতে স্টাডি করব, ম্যাগনেসিয়াম অক্সাইডের এক্সাম্পলটাকে, ঠিক আছে, তিনটে ওয়েতে স্টাডি করব। প্রথমে আমরা ডিটেইলসে স্টাডি করতে চলেছি, ঠিক আছে, ডিটেইলসে স্টাডি করতে চলেছি, যেখানে আমরা ম্যাগনেসিয়ামের জানি অ্যাটমিক নাম্বার 12, অ্যাটমিক নাম্বার 12 মানে ইলেকট্রন নাম্বার 12, তাই তো? অ্যাটমিক নাম্বার 12 মানে আর কি কি 12? প্রোটন নাম্বার 12 এবং ইলেকট্রন নাম্বার 12। আচ্ছা, ইলেকট্রন নাম্বার 12 মানে কে শেলে আছে তোমার দুটো, এল শেলে আছে 8টা, আর এম শেলে আছে দুটো। তাহলে ভ্যালেন্স শেলে কতগুলো আছে? ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন আছে, এটাই হচ্ছে আমাদের ভ্যালেন্স শেল, তাই তো? এটাই হচ্ছে আমাদের ভ্যালেন্স শেল, যেখানে কিনা দুটো ইলেকট্রনের প্রেজেন্স আছে। খুব ভালো কথা। আচ্ছা, এবারে ওই ইলেকট্রন দুটোকে ম্যাগনেসিয়াম লস করে দিল, দুটো ইলেকট্রন লস করলো। ইলেকট্রন লস করলে প্লাস চার্জ আসে, তাই দুটো প্লাস চার্জ এলো। এখানে প্রোটন কিন্তু সেই 12 হয়ে গেছে, প্রোটনের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ইলেকট্রন কমে গেছে, দিয়ে 10 হয়ে গেছে। তাহলে কে শেলে এখন দুটো, আর এল শেলে এখন 8, এবং এখন ভ্যালেন্স শেল হচ্ছে এল শেল, এখন ভ্যালেন্স শেল হচ্ছে এল শেল। তাহলে ভ্যালেন্স শেলে কি এসে গেছে? ভ্যালেন্স শেলে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে অক্টেট এসে গেছে,
অক্টেট এসে যাওয়া মানে ভ্যালেন্স শেল কিন্তু স্টেবিলাইজড হয়ে গেছে, অ্যাটমটা স্টেবিলাইজড হয়ে গেছে। তাহলে ভ্যালেন্স শেলে ছিল কিন্তু মানে টোটাল ইলেকট্রন ছিল 12টা, তার মধ্যে ভ্যালেন্স শেলে ছিল কিন্তু দুটো, কে শেলে দুটো, এ শেলে একটা, এম শেলে দুটো, ভ্যালেন্স শেলে দুটো ছিল। এখন ওই দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে তখন আগের শেলটা এল শেলটাই ভ্যালেন্স শেল হয়ে যাচ্ছে, কারণ লাস্টের শেল ভ্যালেন্স শেল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে তার আগের শেল এল শেলই এখন ভ্যালেন্স শেল, ওখানে 8টা ইলেকট্রন আছে, তাহলে এল শেল এখন ভ্যালেন্স শেল, কারণ লাস্টের এম শেল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, লাস্টের শেল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য তার আগের শেলটা এখন ভ্যালেন্স শেল হয়ে গেছে, ওটাই লাস্টের শেল হয়ে গেছে, এবং সেই শেলে এখন 8টা ইলেকট্রন আছে, তার মানে অক্টেট অ্যাচিভ হয়ে গেছে। ম্যাগনেসিয়াম তাহলে স্টেবল হয়ে গেল, ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়াম 2+ তৈরি করলো এবং স্টেবল হয়ে গেল, ক্যাটায়ন তৈরি করেছে, তাই না, পজিটিভ চার্জের আয়ন ক্যাটায়ন তৈরি করেছে, ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন তৈরি করে ম্যাগনেসিয়াম স্টেবল হয়ে গেছে, ক্যাটায়ন তৈরি করেছে। অক্সিজেন দেখা যাক, অক্সিজেন হচ্ছে কি করবে দেখা যাক। অক্সিজেন অ্যানায়ন তৈরি করে আমরা জানি, অক্সিজেনের কনফিগারেশন হবে কি, অক্সিজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, তাহলে প্রোটন নাম্বার 6, সরি অ্যাটমিক নাম্বার অক্সিজেনের 8, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাহলে অ্যাটমিক নাম্বার যদি অক্সিজেনের 8 হয় তাহলে প্রোটন নাম্বার হবে 8, ইলেকট্রন নাম্বার হবে 8, আর 8 ইলেকট্রন মানে কে শেলে থাকবে দুটো ইলেকট্রন আর এল শেলে থাকবে 6টা ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স শেলে দেখতে পাচ্ছি এখানে 6টা ইলেকট্রনের প্রেজেন্স আছে, ভ্যালেন্স শেলে দেখতে পাচ্ছি 6টা ইলেকট্রনের প্রেজেন্স আছে। দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট যদি করে নেয়, ম্যাগনেসিয়াম দুটো লস করেইছে, ওই দুটো কি অ্যাকসেপ্ট করলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে দুটো মাইনাস চার্জ এসে গেল, তাই তো, ইলেকট্রন যেই অ্যাকসেপ্ট করলো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে দুটো মাইনাস চার্জ এসে গেছে। ওখানে প্রোটন কতগুলো আছে, প্রোটনের কোনো চেঞ্জ হয়নি, প্রোটনে 8ই আছে, 8 প্রোটন যেরকম ছিল 8 প্রোটন সেরকমই আছে, কিন্তু ইলেকট্রন এখন 8 থেকে বেরিয়ে গিয়ে 10 ইলেকট্রন হয়ে গেছে, যার কে শেলে দুটো ইলেকট্রন আর এল শেলে এখন 6 থেকে বেরিয়ে গিয়ে 8 ইলেকট্রন হয়ে গেছে, এবং এল শেলটাই এখন ভ্যালেন্স শেল, আর ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রন হয়ে যাওয়া মানে ভ্যালেন্স শেল স্টেবিলাইজড হয়ে গেছে, কারণ ভ্যালেন্স শেলে অক্টেট চলে এসেছে, 8টা ইলেকট্রন চলে এসেছে। তাহলে এখন অক্সিজেনও O2- অ্যানায়ন তৈরি করে স্টেবল। এর পরের গল্পটা এদের হাতে নেই, সেটা হচ্ছে কি, ম্যাগনেসিয়াম তৈরি করেছে ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন তৈরি করেছে O2-, এটা ক্যাটায়ন পজিটিভ চার্জের আয়ন, এটা অ্যানায়ন নেগেটিভ চার্জের, এটা অ্যানায়ন নেগেটিভ চার্জের আয়ন। এখন অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করলে কি করার আছে বলো, কার অ্যাট্রাক্ট করবে, অপোজিট চার্জ, সো অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে, এদের মধ্যে এই একটা অ্যাট্রাকশন ফোর্স ডেভেলপ হবে, এই অ্যাট্রাকশন ফোর্সটাকেই বলা হয় হচ্ছে তোমার আয়নিক বন্ড। অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে এবং অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করলে একটা ফোর্স ডেভেলপ হবে, যে ফোর্সটাকেই বলা হচ্ছে আয়নিক বন্ড। এবং এই যে পুরো কম্পাউন্ডটা তৈরি হলো তার জন্য আয়নিক বন্ডের থ্রু দিয়ে, এই কম্পাউন্ডটাকেই বলা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক কম্পাউন্ডটাকে নিউট্রাল কি নিউট্রাল না, অবশ্যই নিউট্রাল, তার মানে কি এখানে কোনো চার্জ নেই, অবশ্যই আছে, ম্যাগনেসিয়ামে +2 চার্জ আছে, অক্সিজেনে -2 চার্জ আছে, ম্যাগনেসিয়ামে +2 চার্জ আছে, অক্সিজেনে -2 চার্জ আছে, চার্জ আছে কিন্তু চার্জের অ্যামাউন্টটা কি ইকুয়াল এবং অপোজিট, সেই কারণে ওভারঅল নিউট্রাল হয়ে গেছে। চার্জের অ্যামাউন্টটা কেমন, ইকুয়াল চার্জ অপোজিট অ্যামাউন্টে আছে, তাই ওভারঅল মলিকিউলটা নিউট্রাল হয়ে গেছে, যদিও বা এখানে কিন্তু চার্জের প্রেজেন্স ছিল। এখানে আমরা পুরো ডিটেইলস দেখলাম একদম। এবারে আমরা লুইস ডট স্ট্রাকচার দেখব। লুইস ডট স্ট্রাকচার, সো লুইস ডট স্ট্রাকচারটা কি জিনিস, যেটা এখন আমরা দেখতে চলেছি। লুইস ডট স্ট্রাকচার মানে কি, আমরা শুধু ভ্যালেন্স শেলে ইলেকট্রন গুলোকে ডট দিয়ে দেখাবো, ম্যাগনেসিয়াম ভ্যালেন্স শেলে আছে দুটো ইলেকট্রন, ব্যাস। অক্সিজেন ভ্যালেন্স শেলে আছে 6টা ইলেকট্রন, ব্যাস। সিম্বল লিখে খালি ভ্যালেন্স শেল ইলেকট্রনটাকে ডট দিয়ে দেখাচ্ছি। এটাকে যদি আমরা ডায়াগ্রামের মধ্যে দেখাই তাহলে কেমন হবে, ম্যাগনেসিয়াম খালি ভ্যালেন্স শেলে ইলেকট্রনটা দেখাচ্ছি, ভ্যালেন্স শেল ইলেকট্রন এই যে দুটো আছে, অনলি ভ্যালেন্স শেলটাকে দেখাচ্ছি, এটাই লুইস ডট। ঠিক আছে, কাকে দেখাচ্ছি, তাহলে অনলি ভ্যালেন্স শেল ইলেকট্রনটাকে দেখাচ্ছি, এই ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেল ইলেকট্রন, এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, এটা এমনি জাস্ট লিখে দেখাচ্ছি। অক্সিজেন তার খালি ভ্যালেন্স শেল, আচ্ছা ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেল মানে এটা কোনটা, এটা এম শেল, KLM, এম শেল কিন্তু, ঠিক আছে, ভ্যালেন্স শেলে ইলেকট্রনটাকে খালি শো করছি, এখানেও ভ্যালেন্স শেলে ইলেকট্রনটাকে শো করব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, খালি ভ্যালেন্স শেলে ইলেকট্রনটাকে শো করেছি। ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন দুটো চলে গেল অক্সিজেনের কাছে, তাহলে ম্যাগনেসিয়াম হয়ে গেল ম্যাগনেসিয়াম 2+, আর অক্সিজেনের কাছে তো 6টা ছিলই, ম্যাগনেসিয়াম থেকে আরো দুটো এলো, দিয়ে ওর কাছে হয়ে গেল 2-। এদের মধ্যে অ্যাট্রাকশন হবেই হবে, এবং সেই অ্যাট্রাকশনের ফলে
সেই অ্যাট্রাকশনের ফলে যৌগ যে কম্পাউন্ডটা তৈরি হবে তাকে বলবো আয়নিক কম্পাউন্ড, যেটা কিনা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়ে গেল। অ্যাট্রাকশন হয়েছে অবভিয়াসলি, তার জন্য Mg2+ আর O2- কাছাকাছি এসেছে। Mg2+ O2- কাছাকাছি আসার জন্য ওদের মধ্যে যে অ্যাট্রাকশন হলো তার থ্রু দিয়ে তৈরি হয়ে গেল ওদের মধ্যে একটা আয়নিক বন্ড, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানেও ডায়াগ্রামের মাধ্যমে দেখলো একই জিনিস। এই যে দুটো ইলেকট্রন কার কাছে গেল? দুটো ইলেকট্রনই গেল হচ্ছে অক্সিজেনের কাছে, তাহলে তৈরি হয়ে গেল ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়নিক কম্পাউন্ড। তাহলে আমরা সিম্বল দিয়ে লিখেও দেখাতে পারি, এরকম করেও দেখাতে পারি, মানে এখানে ভ্যালেন্স শেলটাকে ড্র করেছি দিয়ে দেখাচ্ছি, এখানে সিম্বলটা লিখে দেখাচ্ছি। এই রিপ্রেজেন্টেশনটা যেখানে ইলেকট্রন গুলোকে ডট আকারে এক্সপ্রেস করা হয়েছে, এই যে রিপ্রেজেন্টেশনটা যেখানে ইলেকট্রন গুলোকে ডট আকারে এক্সপ্রেস করা হয়েছে, এই যে পার্টিকুলার কি বলে রিপ্রেজেন্টেশনটা, ইলেকট্রন গুলোকে এখানে কি আকারে এক্সপ্রেস করা হয়েছে? ইলেকট্রন গুলোকে ডট আকারে এক্সপ্রেস করা হয়েছে। এইভাবে ইলেকট্রনকে ডট আকারে এক্সপ্রেস করলে তৈরি হয়েছে হচ্ছে আমাদের লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখলাম আয়নিক কম্পাউন্ড তৈরি হচ্ছে। লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে তৈরি হচ্ছে আয়নিক কম্পাউন্ড, যেখানে ইলেকট্রন গুলোকে আমরা ডট আকারে এক্সপ্রেস করে দিয়েছি। আশা করছি তাহলে তোমাদের মাথায় ঢুকে গেছে যে কেমন করে আয়নিক বন্ডটা তৈরি হচ্ছে, যেখানে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, ক্যাটায়ন তৈরি হয়েছে, অ্যানায়ন তৈরি হয়েছে, এবং ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল হলেই আমরা দেখতে পাচ্ছি আয়নিক বন্ড তৈরি হচ্ছে। ওকে, তাহলে আয়নিক বন্ডের এক্সাম্পল আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। আমাদের পরের ক্লাসে কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। চলো তাহলে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। আয়নিক বন্ডের কেসগুলো দেখলাম, বইতে আরো কিছু এক্সাম্পল করে দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করো এবং কোনোটা ডাউট হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। মনে রাখতে হবে আয়নিক বন্ড খালি মেটাল আর নন মেটালের মধ্যেই হয়। NaCl ছিল, Na+Cl-, সোডিয়াম এবং ক্লোরিন তাদের মধ্যেও ছিল, এখানেও ছিল Mg2+ O2-, তাই না? তাহলে ক্যাটায়ন অ্যানায়ন, মানে ক্যাটায়নটা কে তৈরি করছে? মেটাল গুলো ক্যাটায়ন তৈরি করছে, আর নন মেটাল গুলো অ্যানায়ন তৈরি করছে, রাইট? তাহলে মেটাল গুলো ক্যাটায়ন তৈরি করছে, নন মেটাল গুলো অ্যানায়ন তৈরি করছে, এবং তাদের মধ্যে যখন অ্যাট্রাকশন হচ্ছে মেটাল নন মেটালের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে, তখনই হচ্ছে আয়নিক বন্ডিং। মেটাল গুলো ক্যাটায়ন কেন তৈরি করলো? ওই অক্টেট পাওয়ার জন্যই। নন মেটাল গুলো অ্যানায়ন কেন তৈরি করলো? ওই অক্টেট পাওয়ার জন্যই। ঠিক আছে, চলো তাহলে আয়নিক বন্ডটা পুরোপুরি আমাদের ক্লিয়ার হচ্ছে। আমরা এর পরের পোর্শনে কোভ্যালেন্ট বন্ডকে ফোকাস করব।